আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আপনাদের আরো একটি ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা প্রোনাউন পড়ছিলাম। আজকে আমাদের প্রোনাউনের দ্বিতীয় ক্লাস। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আলহামদুলিল্লাহ ভালো আছি মোটামুটি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। দেখতে এবং শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। পঁয়ত্রিশ জন যুক্ত হয়ে গেছে। ওকে, আমরা শুরু করি। দেখেন, গতদিন আপনাদেরকে আমি এখানে পার্সোনাল প্রোনাউনের লিস্ট দিয়েছিলাম। তো পার্সোনাল প্রোনাউনের লিস্টের মধ্যে আমি অন্য কিছু প্রোনাউন যুক্ত করে ফেলেছিলাম, কারণ এখানে ফর্মগুলো শেখাতে গিয়ে এখানে যেমন আছে হু হোয়াট, হ্যাঁ, এই কয়েকটা আপনারা ফর্মটা এইভাবে শিখবেন, কিন্তু একটু মনে রাখতে হবে যে হু, হুম, হুজ, হোয়াট, হ্যাঁ, এই জিনিসগুলোকে দিয়ে যেহেতু আমরা প্রশ্ন করি, তো এগুলোকে বলা হয় ইন্টারোগেটিভ প্রোনাউন। এগুলোর নাম হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। এগুলো পার্সোনাল প্রোনাউন না, এগুলো হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। ঠিক আছে? আর যে ওয়ান আছে, যে ওয়ানটা এখানে লিখেছি, ওয়ানটাকে বলা হয় ইনডিফিনিট প্রোনাউন। এটা হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। এগুলো দিয়ে প্রশ্ন করি বলে এগুলো ইন্টারোগেটিভ প্রোনাউন। আর এইটা কেন ইনডিফিনিট প্রোনাউন হয়েছে এগুলো নিয়ে আমি যখন আহ, কিছু দূর যাওয়ার পর যখন আমি ইন্টারোগেটিভ প্রোনাউন এবং ইনডিফিনিট প্রোনাউন নিয়ে কথা বলবো, তখন কিন্তু এগুলোর উত্তরগুলো আপনারা সুন্দরভাবে পেয়ে যাবেন। আপাতত একটু মনে রাখেন যে এই পার্সোনাল প্রোনাউনের লিস্টে আমি যেহেতু এগুলো যুক্ত করেছি, অনেকে আবার পরে মনে করবে যে এগুলো মনে হয় তাহলে পার্সোনাল প্রোনাউন, যেহেতু ভাইয়া এই লিস্টে দিয়েছে। এই জন্য বিষয়টা ক্লিয়ার করে দিলাম যে আমি আসলে ফর্মগুলো শিখাতে গিয়ে আপনাদেরকে এখানে আমি এই প্রিপোজিশন গুলো দেখিয়েছি, যেগুলো ফর্মগুলো আহ আমাদের জানা দরকার, এই জন্য প্রোনাউন গুলো এখানেই দিয়েছি। কিন্তু এগুলো হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন, এটা হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। আর উপরের যেগুলো আছে সবগুলোই হচ্ছে আমাদের পার্সোনাল প্রোনাউন। ঠিক আছে? এই বিষয়টা আমরা একটু খেয়াল রাখবো। ওকে, এখন আসেন আমাদের আজকের পড়ায়। আজকে আমাদের 35তম ক্লাস। গতদিন কিভাবে দোষ স্বীকার করলে আমরা 1 2 3 হিসাবে কিভাবে প্রোনাউন গুলো ব্যবহার করব, আর দোষ স্বীকার না করলে তখন আমরা 2 3 1 আমরা কিভাবে করব, এই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে আমি বুঝিয়েছিলাম। আজকে কনসেপ্ট 8-এ আমরা যেটা প্রথমে শিখবো সেটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে বি ভার্ব। বি ভার্ব গুলো আমরা চিনি একদম। আহ, প্রথম দিকে আমরা বি ভার্ব গুলো শিখে নিয়েছিলাম, এম ইজ আর ওয়াজ ওয়ার বি বিন, হ্যাঁ, বি ভার্ব গুলো আমরা চিনে নিয়েছিলাম। তো এই বি ভার্ব গুলোর পরে সব সময় সাবজেক্টিভ ফর্ম হবে। সব সময় সাবজেক্টিভ ফর্ম হবে। দেখেন, এমনিতে যত ভার্ব আছে ভার্বের পরে অবজেক্ট হিসাবে হচ্ছে অবজেক্টিভ ফর্ম হবে। অবজেক্ট হিসেবে অবজেক্টিভ ফর্ম হবে। কিন্তু বি ভার্ব যেগুলো আছে, বি ভার্ব গুলোর পরে কখনো অবজেক্টিভ ফর্ম লেখা যায় না। বি ভার্ব গুলোর পরে আমাদেরকে সাবজেক্টিভ ফর্ম লিখতে হয়। বি ভার্ব গুলোর পরে সাবজেক্টিভ ফর্ম লিখতে হয় কেমন, আমি একটা এক্সাম্পল দেখাই। ধরুন বলা হলো যে ইট ইজ ইট ইজ আই। কখনোই বলা যাবে না যে ইট ইজ মি, বলা যাবে না। মি বললে ভুল হবে। ইট ইজ আই বলতে হবে, এটা আমি। ইজ এর পরে আমি কি করব, সাবজেক্টিভ ফর্ম লিখবো, কারণ ইজ একটা বি ভার্ব। তো যখনই বি ভার্ব পাচ্ছি তখনই আমরা কি করব, সাবজেক্টিভ ফর্ম লিখব। এবং পরীক্ষায় এই টাইপের বাক্য দিয়ে থাকে, যেমন ইট ইজ আই হু এম হু এম দ্য গিলটি পারসন। ইট ইজ আই হু এম দ্য গিলটি পারসন। তো এখানে ইজ এর পরে সাবজেক্টিভ ফর্ম হয়েছে। আর রাইট ফর্ম অফ ভার্বে শিখেছিলাম যে হু হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউনের পরে যে ভার্বটা বসে, এই ভার্বটা বসে আগে যে নাউন প্রোনাউন থাকে সে নাউন প্রোনাউন দেখে। তো আগে যেহেতু আই আছে, আই এর সাথে কি বসে, এম বসে। এই জন্য আই এর সাথে আমরা কি লিখেছি, এম লিখেছি। আই এর সাথে কি করেছি, এম লিখেছি। যদি এখানে আই আই না থেকে হি থাকতো তাহলে আমরা এখানে ইজ লিখতাম।
ইট ইজ হি হু ইজ দ্য গিলটি পারসন। এই রিলেটিভ প্রোনাউনের ব্যবহারটাও আমাদের এই প্রোনাউনের এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে অনেক বেশি দেখা যায়। সো আমরা একটু খেয়াল রাখি। তাহলে বলেন তো, যদি এই প্রশ্নটা দেই যে আই উইশ আই ওয়ার, যদি শূন্যস্থান হয়, আনসার কি হবে? আই ওয়ার হি হবে নাকি আই ওয়ার হিম হবে? কোনটা হবে বলেন? যেহেতু ওয়ার আছে বি ভার্ব, অবশ্যই সাবজেক্টিভ ফর্ম কি করতে হবে? উত্তর করতে হবে। কোনোভাবেই আমি অবজেক্টিভ ফর্ম উত্তর করতে পারবো না। ইট ওয়াজ, ইট ওয়াজ, ইট ওয়াজ শি, নট আই। ইট ওয়াজ শি নট আই। এটা সে, আমি না। বি ভার্বের পরে আমি সাবজেক্টিভ ফর্ম দিয়েছি, নটের পরেও কি হবে? সাবজেক্টিভ ফর্মই হবে। তো এটা একটু খেয়াল রাখবেন খুব ভালো করে। এখন এই প্রশ্নটা সলভ করতে গিয়ে অনেকেই আপনারা ঝামেলায় পড়বেন। তো ক্লাসে সমাধান করে দেই। এখানে সামনে কি হবে? সামনে আমরা কি উত্তর করব? এই বাক্যটা অনেকে একটু কনফিউজ করবে। অনেকে মনে করবে কি যে উড লাইক হচ্ছে আমাদের বাক্যের ভার্ব, তো ভার্বের সাবজেক্ট তো এখানে আছেই, ইউ আছে। কিন্তু এই ইউ কিন্তু আসলে ভার্বের সাবজেক্ট না। অ্যামাং হচ্ছে একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে অবজেক্টিভ ফর্ম বসে। এখানে এটা হচ্ছে আমাদের বাক্যের অবজেক্ট, অ্যামাং ইউ, তোমাদের মধ্যে। এই উড লাইকের সাবজেক্টটা এখানে আমাকে বসাইতে হবে। সাবজেক্ট হিসাবে আমরা জানি যে সাবজেক্ট হিসাবে হু বসে, যখন ব্যক্তিকে মিন করে তখন হু বসে। হু অ্যামাং ইউ, তোমাদের মধ্যে কে উড লাইক টু গো ফার্স্ট, যে তোমাদের মধ্যে প্রথমে কে যেতে চাও। তোমাদের মধ্যে প্রথমে কে যেতে চাও? হু অ্যামাং ইউ উড লাইক টু গো ফার্স্ট। তোমাদের মধ্যে প্রথমে কে যেতে চাও। তো খেয়াল করতে হবে, এখানে উড লাইক এর সাবজেক্ট হচ্ছে হু, আর ইউটা হচ্ছে অ্যামাং এই প্রিপোজিশনের অবজেক্ট। এটা কিন্তু অবজেক্টিভ ফর্ম হিসাবে প্রিপোজিশনের পরে বসছে। তোমাদের মধ্যে কে এই অর্থে বসেছে। তো খেয়াল রাখতে হবে, ঠিক আছে? আরেকটা প্রশ্ন দেখেন, আরেকটা প্রশ্ন হচ্ছে এমন, ডিডন্ট ইউ নো, তুমি কি জানো না, দ্যাট যে ইট ড্যাশ হু প্লেড দ্য জোক। ইট, ইটের সাথে, ইটের পরে ওয়ার লেখা যায় না। ইটের পরে ওয়ার লেখা যায় না, ইটের পরে ওয়াজ লেখা যায়। ইটের পরে হয় ওয়াজ, সো ওয়াজ কারেক্ট হবে, ওয়াজও কারেক্ট হবে। এখন ওয়াজ যেহেতু একটা বি ভার্ব, এরপরে সাবজেক্টিভ ফর্ম বসবে, অবজেক্টিভ ফর্ম বসানো যাবে না। সো আনসার হবে ইট ওয়াজ উই হু প্লেড দ্য জোক। তাহলে কি হলো? ডিডন্ট ইউ নো দ্যাট, যে তুমি কি এটা জানো না যে ইট ওয়াজ উই, এটা ছিলাম আমরা, হু প্লেড দ্য জোক, যারা জোকটা করেছিলাম, যারা মজাটা করেছিলাম, কৌতুকটা করেছিলাম, ঠিক আছে, এটা ছিলাম আমরা। ওকে, এই কনসেপ্টে আর আমাদের কিছু জানা লাগবে না। কনসেপ্ট 9-এ আসেন। বয়েজের ক্লাসে আপনাদেরকে এটা নিয়ে কথা বলেছিলাম, রিফ্লেক্সিভ প্রোনাউন। একটু বুঝিয়েছিলাম তখন, যে বলেছিলাম যে ভাই সেলফ এবং সেলফ যুক্ত যে প্রোনাউন গুলি আছে, সেই প্রোনাউন গুলোকে আমরা বলি রিফ্লেক্সিভ প্রোনাউন। সেলফ এবং সেলফ যুক্ত প্রোনাউন গুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। আমরা সেলফ ব্যবহার করি সিঙ্গুলার বোঝাতে গিয়ে, আর সেলফস ব্যবহার করি প্লুরাল বোঝাতে গিয়ে, ঠিক আছে? তো আপনারা প্রথমে আমাদের যে লিস্টটা আছে, আমরা যেই প্রথমে পার্সোনাল প্রোনাউনের যে লিস্ট পড়িয়ে দেখিয়েছিলাম আপনাদের, সেখানে কিন্তু মাই সেলফ, আওয়ার সেলফ, ইউর সেলফ, ওখানে কিন্তু সুন্দর করে বিষয়গুলো ওখানে দেখানো আছে, ঠিক আছে?
তো একটু খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যে এই যে রিফ্লেক্সিভ প্রোনাউন গুলো আছে, আমরা এই রিফ্লেক্সিভ প্রোনাউন গুলোকে সাধারণত ভার্ব এবং প্রিপোজিশনের পরে, সাধারণত ভার্ব এবং প্রিপোজিশনের পরে রিফ্লেক্সিভ প্রোনাউনকে আমরা অবজেক্ট হিসাবে, বাক্যের অবজেক্ট হিসাবে ব্যবহার করি। বাক্যের অবজেক্ট হিসাবে আমরা কি করি, পরে ব্যবহার করি। যেমন আই লাভ মাইসেলফ, আমি আমাকে ভালোবাসি। এখানে লাভটা ভার্ব এবং মাইসেলফটা হচ্ছে এই বাক্যের অবজেক্ট, অবজেক্ট হিসাবে আমি মাইসেলফ লিখেছি। আবার প্রিপোজিশনের পরেও লিখি যে নোবডি লাইকস হার, তাকে কেউ পছন্দ করে না বা ভালোবাসে না। নোবডি লাইকস হার। শি টক্স অ্যাবাউট হারসেলফ অল দ্য টাইম, সে সবসময় নিজেকে নিয়ে কথা বলতে থাকে। সে সবসময় নিজেকে নিয়ে কথা বলতে থাকে। তো এই যে এখানে যে অ্যাবাউট আছে, অ্যাবাউট হচ্ছে আমাদের একটা প্রিপোজিশন, এরপরে কি হয়েছে, প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে এটা বসেছে, প্রিপোজিশন অবজেক্ট হিসাবে বসেছে। তো রিফ্লেক্সিভ প্রোনাউন গুলো এরকম ভাবে ভার্ব এবং প্রিপোজিশনের পরে বসে বাক্যের যে সাবজেক্ট আছে, সে সাবজেক্টকে মিন করে, সাবজেক্টকেই বোঝায়। ঠিক আছে, সাবজেক্টকে বোঝায়। সাবজেক্ট নিজের জন্য কিছু করছে, সাবজেক্ট নিজেকে ভালোবাসছে, নিজের সম্পর্কে কথা বলছে, নিজের জন্য কিছু করছে, এই বিষয়টা বোঝাতে গিয়ে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন গুলো ব্যবহার করি। ঠিক আছে, এই হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। কখনোই আপনি বলতে পারবেন না যে আই লাভ মি, আমি আমাকে ভালোবাসি। অনেকের কাছে মনে হবে যে ঠিকই আছে, কিন্তু যখন সাবজেক্ট নিজেকে নিয়ে কথা বলতেছে তখন এই রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করতে হবে। আই লাভ মাই সেলফ লিখতে হবে। হি কিল্ড হিম না, হি কিল্ড হিম বললে হবে না, যেহেতু সে নিজেই নিজেকে মেরে ফেলেছে। হি কিল্ড হিমসেলফ, হি কিল্ড কি হবে, হিমসেলফ। আমরা বলতে পারি যে কন্ট্রোল ইউরসেলফ, নিজেকে নিয়ন্ত্রণ করো। কন্ট্রোল ইউরসেলফ মানে ইউ কন্ট্রোল ইউরসেলফ, তুমি তোমাকে কি করো, নিয়ন্ত্রণ করো। ইউ কন্ট্রোল ইউরসেলফ, এখানে ইউটা হিডেন অবস্থায় আছে, মানে এখানে ইউটা যদি লিখতাম যে ইউ কন্ট্রোল ইউরসেলফ যদি লিখতাম, এটা হতো অ্যাসার্টিভ সেন্টেন্স। আর যখন আমরা ইউটা ছাড়া লিখেছি, শুধু বলছে কন্ট্রোল ইউরসেলফ, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এটাই হচ্ছে ডিফারেন্স, আর কিছু না। এখন আসেন এমফ্যাটিক প্রোনাউন। এমফ্যাটিক প্রোনাউন এইটা কি? আমরা ইতিমধ্যে পড়ে ফেলেছি যে সেলফ যুক্ত বা সেলফ যুক্ত যে প্রোনাউন গুলো আছে, এগুলোকে আমরা বলবো যে এগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। এগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। এই রিফ্লেক্সিভ প্রোনাউনের আগে যদি যদি দেখেন যে কোন একটা নাউন আছে বা কোন একটা প্রোনাউন আছে, তখন মানে বিষয়টা খেয়াল করেন। আমরা কিন্তু আগেরটাতে পড়েছিলাম, একটু আগে আমরা পড়েছিলাম যে রিফ্লেক্সিভ প্রোনাউন সাধারণত ভার্ব এবং প্রিপোজিশনের পরে বসে, ভার্ব এবং প্রিপোজিশনের পরে অবজেক্ট হিসেবে বসে, এটা আমরা পড়েছি। কিন্তু এখানে আমরা বলতেছি যে রিফ্লেক্সিভ প্রোনাউনের আগে ভার্ব থাকবে না, প্রিপোজিশন থাকবে না, ভার্বও থাকবে না, প্রিপোজিশনও থাকবে না। ভার্ব প্রিপোজিশন না থেকে এটার আগে কোনো একটা নাউন প্রোনাউন থাকবে। যখন নাউন প্রোনাউন থাকবে তখন এই রিফ্লেক্সিভ প্রোনাউনের নাম হয়ে যাবে এমফ্যাটিক প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউনেরই একটা বিশেষ ব্যবহার হচ্ছে এমফ্যাটিক প্রোনাউন। ঠিক আছে, এমফ্যাটিক প্রোনাউন হয়ে যাবে। এখন এটা কিভাবে হয় এবং কেন হয় আমরা যদি এক্সাম্পল দিয়ে বুঝি। এক্সাম্পল দেখেন, যেমন আমি বললাম যে রানা হিমসেলফ, যে রানা নিজেই সলভড দ্য প্রবলেম। রানা হিমসেলফ সলভ দ্য প্রবলেম, রানা নিজেই সমস্যাটি সমাধান করেছে।
রানা হিমসেলফ সলভ দ্য প্রবলেম, রানা নিজেই সমস্যাটির সমাধান করেছিল। এখানে দেখেন হিমসেলফের আগে একটা নাউন আছে। এই যে নাউনের পরে যে আমি রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করেছি, এইটাকে বলা হয় এমফেটিক প্রোনাউন। এটাই হচ্ছে এমফেটিক প্রোনাউন। এই এমফেটিক প্রোনাউনটা কেন ব্যবহার করা হয়? জোর বোঝাইতে। রানা মানে সমস্যাটির সমাধান করেছিল, আমি কিন্তু কথাটা এইভাবে বলতে পারতাম যে রানা সলভ দ্য প্রবলেম, কিন্তু রানা হিমসেলফ, রানা নিজেই সমস্যাটির সমাধান করেছিল। অর্থাৎ রানা যে নিজেই সমস্যাটির সমাধান করেছে, কারো হেল্প লাগে নাই, এই কথাটা জোর দিয়ে বলতে গিয়ে আমি কি করছি, এখানে রানার পরে এই রিফ্লেক্সিভ প্রোনাউনটা ব্যবহার করছি। আর যখন এই রানার পরে রিফ্লেক্সিভ প্রোনাউনটা ব্যবহার করছি, তখন এটার নাম হয়ে যাচ্ছে এমফেটিক প্রোনাউন। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে জোর বোঝাতে যখন এরকম সাবজেক্টের পরেই আমরা দেখব, অর্থাৎ নাউন প্রোনাউনের পরেই দেখব রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করা হয়েছে, সেটাই হচ্ছে আমাদের এমফেটিক প্রোনাউন। ঠিক আছে, ওকে। এইবার রিফ্লেক্সিভ প্রোনাউনের প্রশ্ন সমস্যা, প্রশ্নগুলো সমাধান করতে গিয়ে আপনারা যে সমস্যা ফেস করবেন, তার মধ্যে একটা সমস্যা আমি সলভ করে দেই ক্লাসে। এই প্রশ্নটা নিয়ে অনেকের মধ্যে একটু ঝামেলা হবে। যেমন ধরেন, তোমা ইজ হাংরি, তোমা ইজ হাংরি and looks for an egg to cook her an omelette. এই বাক্যটা দেখে অনেকের কাছে মনে হবে যে মনে হয় ঠিকই আছে, বাক্যটা মনে হয় ঠিকই আছে, কিন্তু এখানে একটা ছোট্ট সমস্যা আছে। তোমা ইজ হাংরি, তোমা ক্ষুধার্ত, এন্ড লুকস ফর এন এগ, এবং সে একটা ডিম খুঁজছে। টু কুক হার, যদি আপনি টু কুক হার বলেন, এটা বোঝাবে সে নিজেই নিজেকে রান্না করবে। কিন্তু এখানে বোঝাবে সে নিজেই রান্নাটা করবে, রান্নাটা সে নিজে নিজে করবে। এই কারণে এখানে হার ব্যবহার করা যাবে না, আমাদের ব্যবহার করতে হবে হারসেলফ, হারসেলফ অ্যান অমলেট। টু কুক হারসেলফ অ্যান অমলেট, অর্থাৎ তার নিজেকেই একটা ডিম ভাজি বা অমলেট রান্না করে দেওয়ার জন্য সে একটা ডিম খুঁজছে। ঠিক আছে, তোমা একটা ডিম খুঁজছে তার নিজেকেই একটা অমলেট করে দেওয়ার জন্য, সে নিজে একটা অমলেট করে দিবে। ঠিক আছে, টু কুক হারসেলফ অ্যান অমলেট, টু কুক হারসেলফ অ্যান অমলেট। ওকে, এবার একটা এক্সেপশন, এবং এই এক্সেপশনটা আমি সব এক্সেপশন আপনাদের মনে রাখতে বলি না, তবে এই এক্সেপশনটা খুবই গুরুত্বপূর্ণ, এটা অবশ্যই মনে রাখতে হবে। ঠিক আছে, এটা অবশ্যই মনে রাখতে হবে, এইটা মুখস্থ করবেন, এই এক্সেপশনটা মুখস্থ করতে হবে, এটা পড়তে হবে। ঠিক আছে, এক্সেপশনটা হলো যে কিছু ভার্ব আছে যাদের পরে অবশ্যই আপনাকে রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করতে হবে, রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করতে হবে, এই ভার্বগুলো অবশ্যই ব্যবহার করতে হবে। কি কি ভার্ব? যেমন অ্যাবসেন্ট, অ্যাবসেন্টকে কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবেও ব্যবহার করা যায়, আবার ভার্ব হিসেবেও ব্যবহার করা যায়। যেমন দেখেন, আমি বলতে পারি যে হি ইজ অ্যাবসেন্ট, এখানে অ্যাবসেন্ট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, সে অনুপস্থিত, এটা একটা অ্যাডজেক্টিভ। কিন্তু আমি যদি বলি যে হি অ্যাবসেন্টেড হিমসেলফ ফ্রম দ্য মিটিং, মিনিংটা এমন, সে নিজেকে অনুপস্থিত রেখেছে ফ্রম দ্য মিটিং, সে মিটিং থেকে নিজেকে অনুপস্থিত রেখেছে। তো অ্যাবসেন্ট আমি কোথায় দিয়েছি? দেখেন, সাবজেক্টের পরে দিয়েছি। যখন সাবজেক্টের পরে দিচ্ছি, এটা একটা ভার্ব, আর এখানে অ্যাবসেন্টে অ্যাডজেক্টিভ। তো যখন এই অ্যাবসেন্টকে আপনি ভার্ব হিসেবে ব্যবহার করবেন, তারপর অবশ্যই আপনাকে রিফ্লেক্সিভ প্রোনাউনটা ব্যবহার করতে হবে। অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করলে লাগবে না, কিন্তু ভার্ব হিসেবে ব্যবহার করলে অবশ্যই লাগবে। এটা খুবই ব্যতিক্রম একটা বিষয়। সেন্টেন্স কারেকশনে এখান থেকে প্রশ্ন আসে, সেন্টেন্স কারেকশনে আসে, বেশ কয়েকবার আসছে।
যে কোনো সময় আবারও দেখা পেয়ে যাবে। এরপর আরেকটা ভার্ব আছে অ্যাভেইল, এইটাও পরীক্ষা আসছিল। তারপরে এনজয়, হি এনজয়স হিমসেলফ, হ্যাঁ এরকম। তারপরে প্রাইড, এক্সার্ট, অ্যাস্টিম, এই কয়েকটা ভার্ব আপনাকে মনে রাখতে হবে। এই কয়টা ভার্ব আছে, 1 2 3 4 5 6টা, হ্যাঁ এই 6টা ভার্ব একটু মনে রাখতে হবে। এর বাইরে প্রশ্ন হবে না। প্রাইড মানে হচ্ছে গর্ব করা, আর এক্সাক্ট মানে সচেষ্ট থাকা, চেষ্টায় থাকা, ঠিক আছে, সচেষ্ট থাকা। আরেকটা এক্সাম্পল দেখাই, যেমন বলছে হি প্রাইডস হিমসেলফ অন দা নলেজ অফ ইংলিশ, মানে সে নিজেকে নিয়ে অহংকার করে ইংরেজির উপর তার যে জ্ঞান আছে এইটা নিয়ে সে নিজেকে নিয়ে অহংকার করে। ইংরেজির উপর তার যে জ্ঞান আছে সেই জ্ঞানের জন্য সে নিজেকে নিয়ে অহংকার করে। বাক্যটার মিনিংটা হচ্ছে এই যে প্রাইডস লিখেছি এই জন্য রেফ্লেক্সিভ প্রোনাউনটা আমাকে দিতে হয়েছে। এই এক্সেপশনটা অবশ্যই মনে রাখবেন, ঠিক আছে, সেন্টেন্স কারেকশনে আমাদের কাজে লাগবে। কনসেপ্ট 10, কনসেপ্ট 10 হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আপনাদের যখন আমি আপনাদেরকে ডিটারমিনার পড়াই সেখানে কিন্তু ডেমনস্ট্রেটিভের কথা বলেছিলাম, যে আমরা মূলত 4টা জিনিসকে ডিটারমিনার হিসেবে বা ডেমনস্ট্রেটিভ ডিটারমিনার হিসেবে ব্যবহার করি। একটা হচ্ছে দিস, একটা হচ্ছে দিস, একটা হচ্ছে দ্যাট, আর একটা হচ্ছে দোজ। এই 4টাকে আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসেবে বেশি ব্যবহার করি। তবে কিছু ক্ষেত্রে আমরা সো, তারপর হচ্ছে সাচ, দা সেম, এগুলোকে ডিটারমিনার ডেমনস্ট্রেটিভ মানে ডিটারমিনার বা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন দুই ভাবে ব্যবহার করতে পারবো। তবে এগুলো নিয়ে রেয়ার, এগুলো নিয়ে খুব একটা প্রশ্ন হয় না। হ্যাঁ, এগুলো নিয়ে রেয়ার, এগুলো পরীক্ষা আসে না, কিন্তু উপরের 4টা অহরহ পরীক্ষা আসছে, ঠিক আছে, অনেকবার পরীক্ষা আসছে। এই 4টা গুরুত্বপূর্ণ, 4টা আমরা একটু ভালো করে শিখবো, খুব ভালো করে বুঝে শিখবো। এখন প্রশ্ন হলো যে প্রথম প্রশ্ন আসবে যে ভাইয়া আমি কখন এগুলোকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলবো আর কখন এগুলোকে আমি ডেমনস্ট্রেটিভ বা ডিটারমিনার বলবো, কখন কোনটা বলতে হবে, এটা হচ্ছে প্রথম প্রশ্ন, ঠিক আছে, কখন কোনটা বলবো। তো কখন কোনটা বলবেন এটা বলার একটা সহজ ওয়ে আছে, ওয়েটা কি আমি একটু বলি। যেমন ধরেন বললো দিস পেন ইজ মাইন, যে এই কলমটা আমার। আবার আমি বললাম যে দিস ইজ মাই পেন, এটা আমার কলম। এই দুইটা বাক্যের মধ্যে পার্থক্য যেটা আছে দেখেন, যখন নাউনের আগে দিস বসবে তখন এটা হচ্ছে ডিটারমিনার বা এটা তখন অ্যাডজেক্টিভ হয়ে যাবে। এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, এটার নাম হবে, এটাকে আপনি ডিটারমিনার বলতে পারবেন, এটাকে আপনি অ্যাডজেক্টিভ বলতে পারবেন, এটাকে আপনি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বলতে পারবেন। কিন্তু দিস যখন একা একা বসবে দেখেন এইটা হচ্ছে বাক্যের ভার্ব। তো এটা যদি বাক্যের ভার্ব হয় এটা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট হতে গেলে তাকে নাউন হতে হয় অথবা প্রোনাউন হতে হয়। দিস কোনো নাউন না, তাহলে অবশ্যই এটা একটা প্রোনাউন, এটা অবশ্যই কি একটা প্রোনাউন। কি প্রোনাউন এটা, তখন এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এটা প্রথমত প্রোনাউন। আর প্রোনাউনের ক্লাসিফিকেশনে গেলে এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। কেন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, কারণ এই দিস কথাটা এই পেনটাকে নির্দেশ করছে। ডেমনস্ট্রেটিভ গুলো বাক্যের কোন একটা নাউনকে কি করবে, নির্দেশ করবে, বাক্যের কোন একটা নাউনকে নির্দেশ করবে। তাহলে পার্থক্য হচ্ছে এইটা হচ্ছে ডিটারমিনার, এটা হচ্ছে অ্যাডজেটিভ, এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেটিভ, আর এটা হচ্ছে প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। একা একা থাকলে প্রোনাউন, আর যদি নাউনের সাথে থাকে তাহলে ডিটারমিনার। আমি কি বুঝাইতে পারলাম বলেন তো? আশা করি কোনো সমস্যা নাই।
এই এক্সাম্পলটা কিন্তু এই বাকি চারটার ক্ষেত্রে সেম। হ্যাঁ, এগুলো সবগুলোর ক্ষেত্রে কিন্তু সেম। ওকে, যদি নাউনের আগে থাকে ডিটারমিনার, একা একা থাকলে প্রনাউন, খেয়াল রাখবেন। এরপর আসেন, আমরা দ্যাট অফ এবং দোজ অফ এর ব্যবহার শিখেছিলাম। দ্যাট অফ এবং দোজ অফ এর ব্যবহার শিখেছিলাম ডিগ্রির ক্লাসে, আপনাদের মনে থাকার কথা। আমরা বলেছিলাম সিঙ্গুলারের ক্ষেত্রে আমরা দ্যাট অফ লিখবো, আর প্লুরালের ক্ষেত্রে আমরা দোজ অফ লিখবো। সিঙ্গুলারের ক্ষেত্রে দ্যাট অফ, প্লুরালের ক্ষেত্রে দোজ অফ আমরা লিখবো। তো এইটার ব্যবহারটা আপনারা প্রনাউনেও পাবেন, কারণ এগুলো হচ্ছে, যেহেতু এখানে দ্যাট এবং দোজ একা একা বসতেছে, দ্যাট এবং দোজ যেহেতু এখানে একা একা বসতেছে, এদের পরে যেহেতু কোনো নাউন নাই, তো এগুলো কিন্তু প্রনাউন। যেহেতু এদের পরে কোনো নাউন নাই, এগুলো হচ্ছে প্রনাউন। যেমন দ্য স্টুডেন্টস, অফ বাংলাদেশ আর মোর মেরিটোরিয়াস দেন দ্য স্টুডেন্টস অফ ইন্ডিয়া। হ্যাঁ, দ্য স্টুডেন্টস অফ বাংলাদেশ আর মোর মেরিটোরিয়াস দেন দ্য স্টুডেন্টস অফ ইন্ডিয়া। এই যে দুইবার স্টুডেন্টস আমি লিখতে পারবো না, এখানে একবার স্টুডেন্টস লিখেছি, আবার এখানে একবার স্টুডেন্টস লিখেছি, দুইবার স্টুডেন্টস লিখলে আমার বাক্যটা ভুল হবে। তখন আমি দুইবার স্টুডেন্টস না লিখে এখানে লিখবো দেন দোজ অফ ইন্ডিয়া, দেন দোজ অফ ইন্ডিয়া। এই যে দোজ লিখেছি, এইটাও কিন্তু একটা প্রনাউন এবং ডেমনস্ট্রেটিভ প্রনাউন, কারণ এইটা ওই বাক্যের যে স্টুডেন্টস আছে সেই স্টুডেন্টসকে নির্দেশ করছে, স্টুডেন্টসকে নির্দেশ করছে বলে এটাকে বলতে ডেমনস্ট্রেটিভ প্রনাউন। ডেমনস্ট্রেটিভ প্রনাউনের কাজই হচ্ছে যে ওই বাক্যে অন্য যে নাউনটা থাকবে সেই নাউনটাকে নির্দেশ করবে, সে নাউনটাকে বোঝাবে, এই জন্যই হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রনাউন। ঠিক আছে, নেক্সট কনসেপ্ট 11, ইনডিফিনিট প্রনাউন। দুইটা শব্দ, একটা হচ্ছে ডিফিনিট, ডিফিনিট মানে নির্দিষ্ট, আর ইনডিফিনিট মানে হচ্ছে অনির্দিষ্ট। তো আমরা যখন বলছি যে ইনডিফিনিট প্রনাউন, তার মানে এমন প্রনাউনের কথা বলছি যেই প্রনাউনটা কোনো ব্যক্তি বা বস্তুকে অনির্দিষ্টভাবে বোঝাবে, নির্দিষ্টভাবে স্পেসিফিকলি কোনো ব্যক্তিকে বোঝাবে, কোনো প্রাণীকে বোঝাবে না, অনির্দিষ্টভাবে কোনো ব্যক্তি বা প্রাণীকে সে কি করবে, বোঝাবে। অনির্দিষ্টভাবে বোঝাতে গিয়ে আমরা কোন জিনিসগুলো ব্যবহার করি? আমরা ব্যবহার করি ওয়ান। ওয়ান মানে কোনো একটি, নির্দিষ্ট না, কোনো একটা, যে কোনো একটা। নো ওয়ান, কেউ না, কেউ না। হ্যাঁ, নান, কেউ না। এনি, এনিওয়ান, এনিবডি। সাম, সামওয়ান, সামবডি। এভরিওয়ান, এভরিবডি। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা ব্যবহার করি অনির্দিষ্টভাবে। আরো কিছু আছে, যেমন অ্যানাদার আছে, আদার্স আছে, মস্ট আছে, এভরিথিং আছে, এভরিথিং, সামথিং, নাথিং। এই কয়েকটা প্রোনাউনকে আমরা বলি ইনডিফিনিট প্রোনাউন। কেন বলি? কারণ এগুলো দিয়ে আমরা অনির্দিষ্টভাবে বোঝাই। আরো কিছু আছে, যেমন ধরেন মেনি, মেনি আমরা অনেক সময় ব্যবহার করি, অল ব্যবহার করি, ফিউ ব্যবহার করি, লিটল ব্যবহার করি, মাছ ব্যবহার করি, মোর ব্যবহার করি। ঠিক আছে, এগুলোকে আমরা ইনডিফিনিট প্রোনাউন হিসেবে ব্যবহার করি। কিভাবে ব্যবহার করি যদি আপনি এক্সাম্পল দেখেন, যেমন বলা হলো যে আ বয় শুড ডু ইট, একটা ছেলের এটা করা উচিত। তার মানে আমি এখানে নির্দিষ্টভাবে ছেলেকে বোঝাচ্ছি যে কোন একটা ছেলের এই কাজটা করা উচিত। বয় একটা নাউন, বয় একটা নাউন। এখন এই বাক্যটা যদি আমি একটা প্রোনাউন দিয়ে লিখি, যে আমি যদি বলি যে ওয়ান শুড ডু ইট, যে কারো এই কাজটা করা উচিত, এই ওয়ান একটা প্রোনাউন, ওয়ান নাউন না। কারণ ওয়ান বলতে ফিক্সড কোনো জিনিসকে বোঝায় না, বরঞ্চ যে বয় লিখেছিলাম এই নাউনটার পরিবর্তে আমি এই প্রোনাউনটা ব্যবহার করেছি, এবং যখন আমি ব্যবহার করলাম তখন আমি বলছি যে কারো এটা করা উচিত। কে করবে? নির্দিষ্ট না, অনির্দিষ্ট, যে কেউ করতে পারে। এই যে অনির্দিষ্ট বোঝাচ্ছি,
এই অনির্দিষ্টভাবে বোঝানোর জন্যই আমরা বলছি যে ওয়ান হচ্ছে একটা ইনডিফিনিট প্রোনাউন। ওয়ান হচ্ছে একটা ইনডিফিনিট প্রোনাউন। এরকম ভাবে আপনি বলতে পারেন যে এভরিওয়ান শুড রেসপেক্ট দ্য সিনিয়র পিপল। প্রত্যেকের উচিত হচ্ছে তার সিনিয়র যারা আছে তাদেরকে সম্মান করা। তো এই যে এভরিওয়ান কে করবে, এখানে নির্দিষ্টভাবে কি আমি কারো কথা বলছি? প্রত্যেক বলতে আসলে এখানে নির্দিষ্ট করে তো কাউকে বোঝায় না, এই জন্য অনির্দিষ্ট, এটা হচ্ছে অনির্দিষ্টভাবে আমি সবার কথা বলছি, অনির্দিষ্টভাবে সবার কথা বলছি। এরপর আপনারা একটু কনফিউজ হবেন এগুলো নিয়ে। এগুলো আপনারা আগে দেখে আসছেন যেগুলোকে ডিটারমিনার হিসাবে আমরা ব্যবহার করি। তো ডিটারমিনার হবে যদি নাউনের আগে থাকে। যদি নাউনের আগে ব্যবহার না করে যদি আমরা একা একা ব্যবহার করি, যে মেনি ওয়েন্ট দেয়ার, যে অনেকেই সেখানে গিয়েছে, তখন এই মেনিটা বাক্যের সাবজেক্ট হয়েছে। দেখেন ভার্বের আগে আছে মানে সাবজেক্ট হয়েছে। তো সাবজেক্ট হলে এটা অবশ্যই নাউন বা প্রনাউন হবে। এখন মেনি তো কোনো নাউন না, তার মানে এটা অবশ্যই কি একটা প্রনাউন। তার মানে আমরা একটা বলতে পারি যে ডিটারমিনার 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 একা একা বসলে, একা একা বসলে তখন সেটা কি হয়ে যায়? প্রনাউন হয়ে যায়। যদি নাউন ছাড়া বসে, নাউন ছাড়া যদি একা একা বসে তখন সেটা প্রনাউন হয়ে যায়। এখানে মেনি একা একা বসছে, সো এটা এখন একটা প্রনাউন, এটাকে এখন কি বলা যাবে না? ডিটারমিনার বলা যাবে। কথা বুঝতে পেরেছেন? আশা করবো এই পর্যন্ত বুঝতে কোনো অসুবিধা নাই। ওকে, এখন আপনাদেরকে এই অল নিয়ে কিছু বাণী শোনাবো। হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ ট্রিক্স, খুব খেয়াল না করলে এটা পরীক্ষায় পারবো না। অলকে অলকে আমরা দুইভাবে ব্যবহার করি। কখনো অলকে আমরা সিঙ্গুলার ধরি, আর কখনো অলকে আমরা প্লুরাল ধরি। কখনো অলকে সিঙ্গুলার ধরি, কখনো অলকে প্লুরাল ধরি। দুই রকমই বাক্য আপনারা পাবেন যখন এমসিকিউ সলভ করতে যাবেন। প্রশ্নটা হলো যে কখন সিঙ্গুলার ধরা লাগবে আর কখন প্লুরাল ধরা লাগবে। দেখেন, অল দিয়ে যখন আপনি বোঝাবেন যে এভরিথিং মানে সবকিছু, যখন আপনি অল দিয়ে বোঝাবেন এভরিথিং, তখন এই অলকে আপনাকে সিঙ্গুলার ধরতে হবে, সিঙ্গুলার ধরতে হবে। আর অল দিয়ে যদি আপনি বোঝান যে সবাই, সবাই বলতে অনেকজন, তখন এটাকে আমরা কি করব? প্লুরাল ধরব। যদি এভরিথিং অর্থে ধরি তাহলে সিঙ্গুলার ধরবো, আর যদি সবাই অর্থে ধরি প্লুরাল ধরবো। যেমন ধরেন বলা আছে যে এভরিথিং এভরিথিং ইজ লস, সবকিছু হারিয়ে গেছে। এভরিথিং ইজ লস, সবকিছু হারিয়ে গেছে। এখন এভরিথিং ইজ লস না বলে যদি আমি বলি যে অল ইজ লস, যে সবকিছু হারিয়ে গেছে, যেহেতু অল দিয়ে আমি সবকিছু বোঝাচ্ছি, যে অলকে সিঙ্গুলার ধরে আমি কি করেছি? ভার্ব লিখেছি, অল ইজ লস, সব হারিয়ে গেছে। আবার যদি আমি সবাইকে বোঝাই, সবাই বলতে অনেকজন, এটা প্লুরাল, অল লাইক দিস বুক, সবাই এই বইটা পছন্দ করে। এখানে অলকে প্লুরাল ধরেছি, এজন্য কিন্তু ভার্বের শেষে এস যুক্ত করি নাই। যদি অলকে সিঙ্গুলার ধরতাম তাহলে কিন্তু লাইকস হয়ে যেত, ঠিক আছে? তাহলে কিন্তু লাইকস হয়ে যেত। যেহেতু প্লুরাল ধরেছি এই জন্য কিন্তু আমি কি করছি না, আমি এখানে কিন্তু লাইকস লিখছি না। এরকম একটা প্রবাদ বাক্য আপনারা পাবেন যে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। অর্থাৎ অল দ্যাট গ্লিটার্স, যা চকচক করে তাই সোনা নয়, চকচক করলেই সোনা নয়, ঠিক আছে?
এখানে অল বললে সবকিছু বোঝাচ্ছে, সবাইকে কিন্তু বোঝাচ্ছে না, সবাই চকচক করে না, সবকিছু, যা কিছু চকচক করে, চকচক করলেই শোনা নয়, যেই জিনিসগুলা চকচক করে তাদের সবকিছুকে বোঝাচ্ছে, এভরিথিং কে বোঝাচ্ছে। এই জন্য এটা সিঙ্গুলার ধরেছে, এই জন্য এই রিলেটিভ প্রনাউনের পরে আমরা এখানে গ্লিটার্স অ্যাস লিখেছি, আবার এই অল অনুযায়ী এখানে ইজ হয়েছে, ঠিক আছে, অল অনুযায়ী ইজ হয়েছে। মূলত বাক্য হচ্ছে অল ইজ নট গোল্ড, আর মাঝখানে দ্যাট রিলেটিভ প্রনাউন এবং একটা ভার্ব চলে আসছে, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। চকচক চকচক করলেই শোনা নয়, চকচক করলেই শোনা নয়। এইবার একটা এক্সেপশনাল সেন্টেন্স আপনাদেরকে দেখাচ্ছি, এটা একটা এক্সেপশন, হ্যাঁ। একবার পরীক্ষা আসছিল, এই জন্য এই জিনিসটা শেখায় রাখতে হচ্ছে। হয়তো অনেকে ওই প্রশ্ন সলভ করতে গেলে বলবে যে ভাইয়া এটা তো বুঝি নাই, হ্যাঁ? যদি এটা রেয়ার, পরীক্ষায় খুব একটা আসে না, একবার আসছে এই পর্যন্ত। খালেদ ইজ দ্য ম্যান উইথ লং গ্রে হেয়ার, এই যে বাক্যটা লিখেছি, খালিদ ইজ দ্য ম্যান উইথ লং গ্রে হেয়ার, যদি আপনাকে বলে যে ম্যান কি হবে, এটা অবশ্যই একটা নাউন হবে, এটা অবশ্যই একটা নাউন হবে। দি কি, দি হচ্ছে ডিটারমিনার, এটা হচ্ছে নাউন। কিন্তু ডিকশনারিতে এই বাক্যটাকে একটু মডিফাই করে এইভাবে লেখা আছে যে খালিদ ইজ দ্য ওয়ান উইথ লং গ্রে গ্রে হেয়ার। ঠিক আছে, তো এই জায়গাতে দেখেন, এখন যদি বলি ওয়ান কি হবে, এখন আমরা খুব সহজ সাদা মনে, আমাদের মনে কোনো কাদা নাই, আমরা বলবো যে যেহেতু ডিটারমিনার আছে, ডিটারমিনারের পরে ওয়ান বসছে, তাহলে ওয়ানটা অবশ্যই নাও। এই জায়গাটা, এই ভুলটা যে আমরা করব, এই জন্য এটা পরীক্ষায় দিয়েছে, ঠিক আছে। কারণ আমরা মানে সাদা চোখে আমরা তো এটাই ভাববো, কিন্তু মনে রাখতে হবে এখানে যে ওয়ানটা আছে, এই ওয়ানটা ডিটারমিনার থাকার পরও এটা একটা প্রনাউন, এটা একটা ইনডিফিনিট প্রনাউন। কেন? কারণ এখানে খালিদ ইজ দ্য ওয়ান, খালিদ এমন একজন উইথ লং গ্রে হেয়ার, ওয়ান শব্দটিকে আমরা প্রনাউন হিসেবে এখানে কি করেছি, ব্যবহার করেছি, ঠিক আছে। যে ম্যান ছিল নাউন, নাউনের পরিবর্তে ওয়ান আমরা প্রনাউন হিসেবে এটাকে ব্যবহার করেছি। এই একটা এক্সাম্পল আছে যেখানে প্রনাউনের আগে ডিটারমিনার আছে, প্রনাউনের আগে কি আছে, ডিটারমিনার আছে, এটা একটা এক্সেপশন। এই প্রশ্নটা একটু দেখে রাখেন, ঠিক আছে, একটু দেখে রাখেন, এটা ব্যতিক্রম, হ্যাঁ। এখন আসেন যে এই যে ওয়ান আছে, এই ওয়ানের পরিবর্তে আমরা পসেসিভ অ্যাডজেক্টিভ কি ব্যবহার করব? আমরা কি ওয়ানের জন্য হিজ লিখব নাকি হার লিখব? হিজ লিখব নাকি হার লিখব পসেসিভ অ্যাডজেক্টিভ হিসাবে? পসেসিভ অ্যাডজেক্টিভ হিসাবে কি লিখব? আমরা সচরাচর লিখে অভ্যস্ত যে ওয়ান শুড ডু হিজ ডিউটি প্রপারলি, আমরা এটা লিখে অভ্যস্ত, ওয়ান শুড ডু হিজ ডিউটি প্রপারলি। এই লেখাটা ভুল হবে, এটা লেখা যাবে না। এই লেখাটা লিখলে কি হবে, ভুল হবে, লেখা যাবে না। কেন লেখা যাবে না? কারণ ওয়ানের জন্য হিজ লেখা যাবে না, ওয়ানের জন্য হিজ লেখা যাবে না। ওয়ানের জন্য আমরা যেটা করব, আমরা ওয়ানের জন্য পসেসিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করব, ওয়ান, পসেসিভ পসেসিভ অ্যাডজেক্টিভ ওয়ান্স ব্যবহার করতে হবে। ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটি, ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটি, ঠিক আছে। ওয়ানের পরিবর্তে হিজ বা হার আমরা আগে ব্যবহার করেছি, কিন্তু এখন এই কাজ করা যাবে না, এই কাজ করা যাবে না। হি থেকে যেমন হিজ লিখি, সি থেকে হার লিখি, ওয়ান থেকে ওয়ান্স লিখি, এটা মনে রাখতে হবে, ওয়ান থেকে ওয়ান্স, ওয়ান থেকে ওয়ান্স। কিন্তু আপনি যখন ওয়ান অফ দা পাবেন কোন সেন্টেন্সে, যদি এখানে তো শুধু ওয়ান আছে, শুধু ওয়ান না থেকে যদি লেখা থাকে ওয়ান অফ দা, ওয়ান অফ দা লেখা থাকলে
তখন আমরা ওয়ান এর পরিবর্তে হিজ অথবা হার লিখতে পারবো। ওয়ান অফ দা থাকলে হিজ হার লেখা যাবে, কারণ এই ক্ষেত্রে ছেলে বোঝাচ্ছে নাকি মেয়ে বোঝাচ্ছে এটা লেখা মানে বোঝা যায়। কেমন, আমি যদি একটা বাক্য লিখি দেখেন, ওয়ান অফ দা বয়, ছেলেদের মধ্যে একজন, হ্যাজ কালেক্টেড হিজ হার দেয়ার ওয়ান্স পার্সেল। এখন আমি কোনটা ব্যবহার করব, দেখেন যখন ওয়ান অফ দা বয়েজ বলতেছে তার মানে ছেলেদের মধ্যে একজন, তাহলে ওয়ান দিয়ে একটা ছেলেকে বোঝাচ্ছে। যেহেতু ছেলেকে বোঝাচ্ছে তাহলে আমি হার লিখতে পারবো না, যেহেতু একজনকে বোঝাচ্ছে দেয়ার লিখতে পারবো না, তাহলে আমি আনসার করব হিজ। ওয়ান্স হবে না, ওয়ান্স হবে কখন, যখন শুধু ওয়ান থাকে এবং বোঝা যায় না যে ওয়ান বলতে ছেলে বোঝাচ্ছে নাকি মেয়ে বোঝাচ্ছে, যখন বোঝাই যায় না তখন আমি ওয়ান্স লিখবো। আর যখন এই যে বয়েস, ওয়ান অফ দ্য বয়েস, ছেলেদের মধ্যে একজন, মানে একজন ছেলেকে নিয়ে কথা হচ্ছে, তখন বুঝে আমাকে হিজ অথবা হার কি করতে হবে, ব্যবহার করতে হবে। তারপরে সেন্টেন্সে ক্লু দেয়া আছে কিনা এটা আপনাকে বুঝতে হবে। ঠিক আছে, আশা করি ক্লিয়ার আছেন। লাস্ট কথা, যদি বোঝা না যায় যে ছেলে না মেয়ে, বোঝা যাচ্ছে না, ধরেন লেখা আছে যে আই স্টুডেন্ট শুড বি কেয়ারফুল অ্যাবাউট, এখন কি হিজ হবে নাকি হার হবে, এখন কি লিখবো? স্টুডেন্ট তো ছেলেও হইতে পারে মেয়েও হইতে পারে, কোনটা লেখা উচিত? যখন বোঝা যাবে না তখন আপনার ইচ্ছে মতো যে কোনো একটা আপনি ব্যবহার করতে পারেন। বোঝা না গেলে হিজও দিতে পারেন, হারও ধরতে পারেন, কোনো অসুবিধা। ঠিক আছে, এই যে মশিউর ভাই, এই যে উত্তর দিচ্ছি, এখন তো বোঝা যাচ্ছে না ছেলে না মেয়ে। হ্যাঁ, যেহেতু বোঝা যাচ্ছে না, এখন আপনি হিজও ধরতে পারেন, হারও ধরতে পারেন, আপনার ইচ্ছা, যে কোনো একটা ধরে উত্তর করলেই হয়ে যাবে, বোঝা না গেলে। ওকে, তো ইনডিফিনিট প্রোনাউনে এর এর চেয়ে বেশি জটিল প্রশ্ন পরীক্ষা আসে না, এর চেয়ে জটিল প্রশ্ন আসে না। সো এই বিষয়গুলো খেয়াল রাখলে আমরা পারবো ইনশাআল্লাহ। পরেরটাই চলেন, ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন গুলো হচ্ছে এমন প্রোনাউন যেগুলো দিয়ে প্রশ্ন করা হয়। আমরা যেই প্রোনাউন গুলো দিয়ে প্রশ্ন করি সেগুলোকে বলি আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন। এখন প্রশ্ন তার অনেকগুলো দিয়ে করি, যেমন হোয়ার দিয়ে করি, হোয়েন দিয়ে করি, হাউ দিয়ে করি, হোয়াই দিয়ে করি। কিন্তু বলছিলাম সেই বয়েজের ক্লাসে বলছিলাম যে ভাইয়া এগুলো হচ্ছে অ্যাডভার্ব, এগুলো কিন্তু কোনো প্রোনাউন না, এগুলো অ্যাডভার্ব। প্রোনাউন হিসাবে আমরা ব্যবহার করি হু, হোম, হুইচ, হোয়াট, এগুলো হচ্ছে প্রোনাউন। তো এই প্রোনাউন গুলো দিয়ে যখন আমরা প্রশ্ন করি তখন এগুলো হয়ে যায় ইন্টারোগেটিভ প্রোনাউন। আরো প্রশ্ন করি আমরা আমরা আবার হোস প্লাস নাউন দিয়ে প্রশ্ন করি, হোয়াট প্লাস নাউন দিয়ে প্রশ্ন করি, হুইচ প্লাস নাউন দিয়ে প্রশ্ন করি। এগুলো কিন্তু আবার ডিটারমিনার, এগুলো যেহেতু নাউনের আগে বসছে, সো এগুলোকে আমরা ডিটারমিনার বলতে পারি অথবা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ বলতে পারি। ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, যেহেতু এগুলো নাউনের আগে বসছে, এগুলো অ্যাডজেক্টিভ, এবং এগুলো দিয়ে যখন আমরা প্রশ্ন করব তখন এগুলোকে বলবো আমরা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হবে। তার মানে বাক্যে কিভাবে বসছে সেটা বুঝে আপনাকে ব্যবহার করতে হবে। যাই হোক, এগুলো সামনে আমরা অ্যাডজেক্টিভের ক্লাসে এগুলোর দেখা পাবো, অ্যাডভার্বের ক্লাসে এগুলোর দেখা পাবো। এখন শুধু প্রোনাউন গুলো নিয়ে কথা বলি, যেহেতু প্রোনাউনের লেকচারে আছে আমরা প্রোনাউন নিয়ে কথা বলি, যে এগুলোকে কেন আসলে আমরা প্রোনাউন বলি, এগুলো কেন প্রোনাউন হয়। ধরেন রানা নোজ দ্য পারসন, রানা এই ব্যক্তিটাকে চিনে, রানা নোজ দ্য পারসন, রানা ব্যক্তিটাকে চিনে। এখন
রানা নোজ দ্য পারসন না বলে বললাম যে হু নোজ দ্য পারসন, ব্যক্তিটিকে কে চিনে, ব্যক্তিটিকে কে চিনে। দেখেন এখানে এই নোজ ভার্বের সাবজেক্ট হচ্ছে হু। তো সাবজেক্ট হতে গেলে তাকে অবশ্যই প্রনাউন হতে হবে, কারণ নাউন প্রনাউনই বাক্যের সাবজেক্ট হয়। এই জন্য হু হচ্ছে আমাদের একটা প্রনাউন, নাউনের পরিবর্তে বসছে, নাউনের পরিবর্তে বসতে বলে এটা হচ্ছে একটা প্রনাউন। যেহেতু প্রশ্ন করেছি এই জন্য হচ্ছে ইন্টারোগেটিভ প্রনাউন, প্রশ্ন করলে ইন্টারোগেটিভ প্রনাউন। দ্য পেন, দ্য পেন ইজ এক্সপেন্সিভ। এখন আমি দা পেনের পরিবর্তে যদি বলি যে হোয়াট ইজ এক্সপেন্সিভ, অথবা যদি বলি যে হুইচ ইজ এক্সপেন্সিভ, হোয়াট ইজ এক্সপেন্সিভ, হুইচ ইজ এক্সপেন্সিভ। এখানে কি করেছে, এই যে নাউনটা যে ছিল সে নাউনের পরিবর্তে হোয়াট হুইচ লিখেছে, নাউনের পরিবর্তে হোয়াট হুইচ লিখেছে। তো নাউনের পরিবর্তে যেহেতু বসিয়েছে, এটা একটা প্রনাউন, এটাও একটা প্রনাউন। এখন প্রনাউন, আবার যদি বলি যে হুইচ পেন ডু ইউ ওয়ান্ট, তুমি কোন কলমটি চাও, কোন কলমটি চাও, নাউনের আগে ব্যবহার করেছি। নাউনের আগে ব্যবহার করলে এখন এটা ডিটারমিনার, এখন এটা অ্যাডজেটিভ, এবং এটা ইন্টারোগেটিভ অ্যাডজেটিভ। তো কোথায় বসছে ভাইয়া, এটা দেখে আমাদেরকে উত্তর করতে হবে, ঠিক আছে। ঠিক আছে, পরেরটাতে আসেন, রিলেটিভ প্রোনাউন। আমরা রাইট ফর্ম অফ ভার্বে রিলেটিভ প্রোনাউনের একটু আলোচনা করেছিলাম, এখন একটু ভালো করে জানতে হবে রিলেটিভ প্রোনাউন নিয়ে। দেখেন রিলেট হচ্ছে একটা ভার্ব, রিলেট মানে হচ্ছে সম্পর্ক তৈরি করা, রিলেট। রিলেট থেকে হয়েছে একটা নাউন রিলেশন, রিলেশন মানে সম্পর্ক। আর এইটা থেকে হয়েছে রিলেটিভ, রিলেটিভ মানে হচ্ছে সম্পর্ক, সম্পর্কিত। হ্যাঁ, রিলেটিভ প্রনাউন মানে হচ্ছে এমন প্রনাউন যেটা এন্টিসিডেন্ট, এন্টিসিডেন্ট এবং ভার্ব এই দুইটার মধ্যে একটা সম্পর্ক তৈরি করে দেয়। এন্টিসিডেন্ট এবং ভার্ব দুইটার মধ্যে একটা সম্পর্ক তৈরি করে দেয়, এবং এটা অনেকটা কনজাংশনের মতো কাজ করে, অর্থাৎ দুটি সেন্টেন্সকে যুক্ত করে। হ্যাঁ, দুটি সেন্টেন্সকে যুক্ত করে বা দুটি ক্লজকে যুক্ত করে। যারা ক্লজ বোঝেন না সমস্যা নাই, আপাতত লিখে রাখি, সামনে ক্লজের ক্লাস আসলে এগুলো ক্লিয়ার করে দেব। দুটি ক্লজকে বা দুটি সেন্টেন্সকে কি করে যুক্ত করেন, যারা ক্লজ বোঝেন না তারা সেন্টেন্স দিয়ে আপাতত পড়ে। তো এন্টিসিডেন্ট কি, এন্টিসিডেন্ট হচ্ছে ওই যে প্রোনাউনের আগে যে নাউন প্রোনাউনটা বসে, প্রোনাউনের আগে যে নাউন প্রোনাউনটা থাকে সেটাকে বলে আমরা এন্টিসিডেন্ট, বা যে নাউনটার পরিবর্তে আমি প্রোনাউন ব্যবহার করেছি ওই নাউনটাকে বলেছিলাম আমরা এন্টিসিডেন্ট। গতদিন কিন্তু প্রোনাউনের একদম শুরুতে আলোচনা করেছিলাম। এখন রিলেটিভ প্রোনাউন হিসেবে আমরা কাদের ব্যবহার করি, একটা হচ্ছে হু কে ব্যবহার করি, হুইচ কে ব্যবহার করি, এবং দ্যাট কে ব্যবহার করি। রিলেটিভ প্রোনাউন হিসেবে এই তিনটাকে আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি। তবে আরো কিছু শব্দকে রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করা যায়, এবং এমসিকিউ পরীক্ষা এগুলো থেকে বেশি প্রশ্ন আসে, যেমন হুম, হোস, হোয়াট, হুএভার, হোমএভার, হুইচএভার, তারপর হচ্ছে বাট। এগুলো সবগুলোকে আমরা রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করতে পারি, এবং এগুলো সবগুলোর ব্যবহারই আমাদের শিখে রাখতে হবে, কোনোটাকেই মিস করা যাবে না। তো একটা একটা করে আসি। প্রথমে দেখেন যে দুটি সেন্টেন্সকে কিভাবে যুক্ত করে এবং এন্টিসিডেন্ট এবং ভার্বকে কিভাবে যুক্ত করে, এই জিনিসটা আমরা একটু বুঝে নেই ভালো করে। ধরেন দুইটা আলাদা বাক্য আছে,
একটা বাক্য হচ্ছে এমন যে আই স আ ম্যান, আমি একজন ব্যক্তিকে দেখেছিলাম। আরেকটা বাক্য হচ্ছে হি ওয়াজ ভেরি ওল্ড, সে খুবই বয়স্ক, সে খুবই বৃদ্ধ। হ্যাঁ, দুইটা আলাদা বাক্য। এখন এই দুইটা বাক্যকে আমি যুক্ত করে দিতে পারি হু দিয়ে। যেমন আই স আ ম্যান হু ওয়াজ ভেরি ওল্ড, আই স আ ম্যান হু ওয়াজ ভেরি ওল্ড। এই দুইটা সেন্টেন্সকে হু কি করেছে, যুক্ত করেছে। এবং হু এর আগে যে ম্যান আছে এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে এন্টিসিডেন্ট, আর এই ওয়াজটা হচ্ছে ভার্ব। এই এন্টিসিডেন্ট এবং ভার্বের মধ্যে হু কি করেছে, একটা সম্পর্ক তৈরি করে দিয়েছে। তো রিলেটিভ প্রোনাউন যেটা করে, এরকমের দুইটা বাক্য বা দুইটা ক্লজকে যুক্ত করে ফেলে এবং এন্টিসিডেন্ট এবং ভার্বের সাথে একটা সম্পর্ক তৈরি করে। এখানে যদি এ মেন না থেকে যদি ম্যান থাকতো, এমিয়ান ম্যান যদি প্লুরাল থাকতো, তাহলে এখানে ওয়াজ না লিখে কিন্তু ওয়ার লিখতাম। অর্থাৎ এখানকার এন্টিসিডেন্টটা যেমন, আমার ভার্বটা হবে তেমন। এন্টিসিডেন্ট দেখে ভার্ব লিখতে হয়, ঠিক আছে? এন্টিসিডেন্ট দেখে আমাদেরকে ভার্বটা বসাতে হবে। এখন মনে রাখবেন যে কোন সেন্টেন্সে যখন এরকম ভাবে রিলেটিভ প্রোনাউন থাকে, রিলেটিভ প্রোনাউন থাকলে ওই বাক্যটা হয়ে যায় কমপ্লেক্স সেন্টেন্স। এটা যদি আপাতত আপনি ধারণ করতে পারেন, মনে রাখতে পারেন ভালো, বাট মনে না থাকতে পারলে কোনো অসুবিধা নাই। কারণ আমরা যখন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ক্লাস করব, তখন আপনি এমনিতেই বুঝে যাবেন, এমনিতে বুঝবেন যে এগুলো কমপ্লেক্স সেন্টেন্স। আচ্ছা, এখন আসেন আমরা একটু হু, হুইচ আর হচ্ছে দ্যাট এর ব্যবহার করি। দেখেন, আমার যে এন্টিসিডেন্ট, আমার যে নাউনটা থাকবে, এন্টিসিডেন্টটা থাকবে, এই এন্টিসিডেন্টটা যদি ব্যক্তি হয়, যদি দেখি এটা ব্যক্তি, তাহলে আমি ব্যবহার করব প্রথমত হু, বাট অপশনে হু না থাকলে তাহলে দ্যাটও ব্যবহার করতে পারবো। অপশনে হু না থাকলে দ্যাটও দেয়া যাবে। যদি বস্তু থাকে, যদি সেটা কি হয়, বস্তু হয়, বস্তু হলে আমরা সেখানে ব্যবহার করব হুইচ, যদি হুইচ না থাকে অপশনে, তখন দ্যাট ব্যবহার করতে পারবো। ঠিক আছে? অর্থাৎ ব্যক্তি থাকলে হু, বস্তু থাকলে হুইচ। যদি হু হুইচ না থাকে অপশনে, তখন দ্যাট ব্যবহার করা যাবে, কারণ দ্যাট দুই ক্ষেত্রে ব্যবহার করা যায়। যেমন ধরেন, বলা হলো যে আই নো দ্য ম্যান হু হ্যাজ ডান দিস। আই নো দ্য ম্যান হু হ্যাজ ডান দিস, এখানে যেহেতু ম্যান আছে, এখানে যেহেতু কি আছে, ম্যান আছে, ব্যক্তি আছে, এই জন্য হু লিখেছি। এখন যদি অপশনে হু না থাকে, আই নো দ্য ম্যান দ্যাট হ্যাজ ডান দিস, আমি বলতে পারবো, তবে ব্যক্তি থাকলে হু লেখাটাই অ্যাপ্রোপ্রিয়েট, বেস্ট, কারণ এটা বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? আশা করব এই টাইপের প্রশ্ন আপনাদের সমাধান করতে আর কোনো অসুবিধা হবে না। আমি একটা বাক্য একটু দেখাই, একটা বাক্য একটু যুক্ত করে দেখাই। একটা হচ্ছে বাক্যটা এমন যে দ্য ম্যান সেড ইট, যে ব্যক্তিটা এটা বলেছিল, দ্য ম্যান সেড ইট হি ওয়াজ আ ফুল। দ্য ম্যান সেড ইট, যে লোকটি এটি বলেছিল, হি ওয়াজ এ ফুল, এবং সে একটা বোকা। এই কথাটাকে আমরা এক বাক্যে বলে ফেলতে পারি, দ্য ম্যান হু সেড ইট ওয়াজ আ ফুল। দ্য ম্যান হু সেড ইট, যে ব্যক্তি একটি বলেছিল, ওয়াজ এ ফুল, এই সেন্টেন্স প্যাটার্নটা একটু ভালো করে বোঝেন। দেখেন, এই বাক্যটার মধ্যে এইটা ছিল আমার সাবজেক্ট, এটা ছিল ভার্ব, এটা ছিল অবজেক্ট।
অবজেক্টের সাথে যখন রিলেটিভ প্রোনাউন দেয় তখন রিলেটিভ প্রোনাউনের পরে একটাই ভার্ব থাকে, একটা ভার্ব থাকে। কিন্তু এখানে হচ্ছে এটা সাবজেক্ট, সাবজেক্টের সাথে যখন রিলেটিভ প্রোনাউন দেয় তখন রিলেটিভ প্রোনাউন পরে একবার একটা ভার্ব থাকে, পরে আবার একটা ভার্ব থাকে। এতটুকু একটা বাক্য, আবার এতটুকু আরেকটা বাক্য। দ্য ম্যান হু স্যাড দিট, যেই ব্যক্তি এটা বলেছে ওয়াজ এ ফুল। অর্থাৎ সাবজেক্টের সাথে যদি রিলেটিভ প্রোনাউন দেওয়া হয় তখন বাক্যে দুইটা ভার্ব থাকে, হু এর পর একটা ভার্ব থাকে এবং পরে আরেকটা ভার্ব থাকে। আর অবজেক্টের সাথে দিলে তখন হু এর পরে শুধু একটা ভার্ব থাকে। এটা একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? এরপর আসেন আমরা একটু ব্যবহার করি হু এভার এর ব্যবহার। হু এভার, হু এভার, এখানে হু প্লাস হচ্ছে এভার দুইটা যুক্ত হয়েছে, এবং হু এভার যুক্ত হওয়াতে যেহেতু দুইটা শব্দ মিলে একটা প্রনাউন হয়েছে, তো এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে একটা কম্পাউন্ড প্রনাউন। এটা হচ্ছে একটা কম্পাউন্ড প্রনাউন, দুইটা মিলিয়ে যুক্ত হয়েছে বলে এটা একটা কম্পাউন্ড প্রনাউন। এবং হুয়েভার এর অর্থ কি? হুয়েভার এর অর্থ হচ্ছে যে কেউ, এর অর্থ হচ্ছে যে কেউ। এবং এটা এটা অনির্দিষ্ট অর্থে বসে, অনির্দিষ্ট অর্থে, অনির্দিষ্ট অনির্দিষ্ট অর্থে, হ্যাঁ, অনির্দিষ্ট অর্থে। মানে মাঝে মাঝে আমরা এরকম বলি না যে যে কেউ এটা নিতে পারে, যে কেউ এটা করতে পারে। বুঝলাম না। যে কেউ এটা করতে পারে, যে কেউ এটা নিতে পারে, আমরা যখন এরকম ভাবে অনির্দিষ্ট অর্থে মানে বোঝাই তখন আমাদের কি করতে হয়? আমাদেরকে হুয়েভার ব্যবহার করতে হয়। যেমন আমরা বলতে পারি যে গিভ গিভ দ্য ক্লথস, যে এই জামা কাপড়গুলো দিয়ে দাও, টু দ্য ম্যান হুয়েভার নিডস দ্যাম। গিভ দ্য ক্লথস টু দ্য ম্যান, আচ্ছা আমরা এখানে সিঙ্গুলারি দেই, গিভ দ্য ক্লথস টু দ্য ম্যান হুয়েভার নিডস দ্যাম, মানে হচ্ছে আমি যদি এখানে শুধু হু লিখতাম দেখেন তাহলে যে কেউ অর্থ আসতো না, মিনিংটা হতো এমন যে জামা কাপড়গুলো ওই ব্যক্তিটিকে দিয়ে দাও, হু নিডস দ্যাম, যে এটা চায়। এটা আমি বলতেছি জামা কাপড়টা ওই ব্যক্তিকে দিয়ে দাও, এখানে ওই ব্যক্তি বলতে আমি নির্দিষ্টভাবে কোনো ব্যক্তিকে এরকম দেখাই দিচ্ছি না, ওই ব্যক্তিটাকে দিয়ে দাও। আমি পরে অ্যাড করে দিচ্ছি যে হুয়েভার নিডস দ্যাম, হুয়েভার মানে যার এটা দরকার। এই ম্যানটা যে কেউ হইতে পারে, কিন্তু এটা তার দরকার হইতে হবে। যদি দরকার হয় তাকে কি করে দাও? তাকে এই কাপড়গুলো দিয়ে দাও। গিভ দ্য ক্লথস টু দ্য ম্যান হুয়েভার নিডস দ্যাম। এই হুয়েভারটা এখানে এই কারণে ব্যবহার করতে হবে কারণ এই ম্যানটা নির্দিষ্ট না এখানে। যদি আর্টিকেল দিয়ে আছে বলে আমরা অনেকে মনে করবো যে এটা নির্দিষ্ট আছে, কিন্তু মিনিংটা খেয়াল করে দেখা যাবে যে এই কাপড়গুলো যে কোনো মানুষকে দিয়ে দাও যার এটা দরকার, যে কোনো মানুষকে দিয়ে দাও, অর্থাৎ যে কাউকে দিয়ে দাও যার এটা দরকার। যখন আমি বলতেছি যে যে কাউকে দিয়ে দাও, যখন আমি বলতেছি তখন কিন্তু এটা নির্দিষ্ট না, অনির্দিষ্ট। এই অনির্দিষ্ট অর্থে হু না, অনির্দিষ্ট অর্থে হু ব্যবহার করা যাবে না, তখন হু এভার আমাদের কি করতে হবে? ব্যবহার করতে হবে, হু এভার। আরেকটা বাক্য দেখেন, আরেকটা বাক্য হচ্ছে, আচ্ছা মিরাজুল ভাই, হ্যাঁ দুইটা ভার্ব আছে, দুইটা ভার্ব আছে, আপনি যেটা বলছেন দুইটা ভার্ব আছে, কিন্তু একটা ভার্ব আছে আয়ের জন্য, আয়ের জন্য একটা ভার্ব আছে, আর হু এর জন্য এখানে আরেকটা ভার্ব আছে, ঠিক আছে? কিন্তু এখানে দেখেন ম্যানের জন্য একটা ভার্ব আছে, আবার ম্যানের জন্য আরেকটা ভার্ব আছে, ঠিক আছে? এখানে আয়ের ভার্ব একটা, এই ম্যানের ভার্ব একটা, আর এখানে এই ম্যানের জন্যই আমাদের দুইটা ভার্ব। তো যখন সাবজেক্টের পরে রিলেটিভ প্রোনাউন থাকে তখন ওই বাক্যে দুইটা ভার্ব থাকবে। আর অবজেক্টের যখন অবজেক্টের সাথে রিলেটিভ প্রোনাউন থাকবে তখন ওই অবজেক্টের জন্য শুধু একটা ভার্ব থাকবে, আর সাবজেক্টের ভার্ব তো একটা আছেই, খেয়াল রাখতে হবে।
ওকে, হুয়েভার যে আরেকটা বাক্য দেখেন, ইউ ক্যান ডিসকাস দ্য ইস্যু, ইউ ক্যান ডিসকাস দ্য ইস্যু উইথ হুএভার ইউ ফিল ক্যান সলভ ইউর প্রবলেম। মিনিংটা দেখেন, বলছে ইউ ক্যান ডিসকাস দ্য ইস্যু উইথ হুএভার, যে কারোর সাথে, অনির্দিষ্টভাবে বলতেছে যে কারোর সাথে ইউ ক্যান ডিসকাস দ্য ইস্যু, তুমি বিষয়টি আলোচনা করতে পারো, ইউ ফিল, তুমি মনে করো, হুএভার ক্যান সলভ ইউর প্রবলেম, যে তোমার সমস্যাটি সমাধান করতে পারবে। এই ইউ ফিলটা এখানে মাঝখান থেকে ঢুকছে। হ্যাঁ, ইউ ফিল আসলে কিছুই না, মূলত হুএভার এর পর এখানে ক্যান বসার কথা, যে ইউ ক্যান ডিসকাস দ্য ইস্যু উইথ হুএভার ক্যান সলভ ইউর প্রবলেম, যে তুমি যে কারোর সাথে তুমি এই বিষয়টা নিয়ে আলোচনা করতে পারো, যে কি করতে পারবে, তোমার এই সমস্যার সমাধান করে দিতে পারবে। ঠিক আছে, তোমার সমস্যার সমাধান করে দিতে পারবে। আর ইউ ফিল মানে তুমি মনে করো, ইউ ফিলটা মাঝখানে দিয়েছে মানে তুমি মনে করো। ঠিক আছে, তো এইভাবে যে কেউ যে কারো এরকম অর্থ পাইলেই আমরা তখন হুএভার ব্যবহার করবো। তখন শুধু হু ব্যবহার করলে হবে না। হু মানে যে বা যারা, আর হুএভার মানে হচ্ছে যে কেউ। এইবার দেখেন আমরা হুমের ব্যবহার কিভাবে করব। আর একটা কথা বলে রাখি, আহ, এখানে হয়তো দেখে আপনার কাছে একটু কমপ্লিকেটেড লাগতে পারে, যখন আপনি এমসিকিউ দেখবেন এবং যখন আপনার হুএভারটা চেনা আছে, এটার সম্পর্কে জানা আছে, তখন এমসিকিউ সলভ করা অনেক ইজি হবে, অনেক ইজি হবে। আপনি দেখেন এমসিকিউ গুলো ট্রাই করার সময় দেখবেন যে অনেক ইজি। ঠিক আছে, নেক্সট এরপর দেখেন হুম। হুমের ব্যবহারটা যদি আমরা একটু শিখি, এখানে বলছে যে আই স দ্য ম্যান হু ওয়াজ ডেড, আমি ওই ব্যক্তিকে দেখেছিলাম। আই স দ্য ম্যান হু ওয়াজ ডেড, যেই ব্যক্তিটি মৃত ছিল আমি ওই ব্যক্তিকে দেখেছিলাম। খুব ভালো করে বোঝেন, যখন আমার সামনে এন্টিসিডেন্ট আছে এবং পরে ভার্ব আছে, তখন অবশ্যই মাঝখানে কি হবে, হু হবে। তখন মাঝখানে অবশ্যই কি হবে, হু হবে। এবং এখানে আরেকটা জিনিস আমি করতে পারি, যে আই স দ্য ম্যান হু ওয়াজ ডেড, এটা লিখলাম না, এটা লিখে এই জায়গাতে আমি এক্সট্রা একটা কথা অ্যাড করে দিতে পারি। এখানে একটা এক্সট্রা কথা অ্যাড করে দিতে পারি যে দে থট, আই স দ্য ম্যান, আমি ওই ব্যক্তিকে দেখেছিলাম, হু দে থট, যাকে তারা ভেবেছিল, ওয়াজ ডেড, যাকে তারা মৃত ভেবেছিল। আই স দ্য ম্যান হু দে থট ওয়াজ ডেড। তো এখানে আপনি দেখেন এই ডেট হচ্ছে, দে থট হচ্ছে একটা কি হবে, দে থট হচ্ছে একটা বাড়তি অংশ। মূলত এখানে এইটা হচ্ছে এন্টিসিডেন্ট, এটা হচ্ছে আমার রিলেটিভ প্রোনাউন, এই এন্টিসিডেন্ট অনুযায়ী এখানে কি হয়েছে, ওয়াজ হয়েছে, ওয়াজ হয়েছে। পরে ভার্ব আছে, এই জন্য আমি কি করেছি, হু লিখেছি, ভার্ব আছে হু লিখেছি। আর দে থটটা এটা বাড়তি অংশ, এটা আমি এখানে যেরকম দেই নাই এখানে দিয়েছি। এটা মিনিং এর উপর ডিপেন্ড করে যে আমি যে ইউ ফিল, দে থট, এই কথাগুলো আমি বাকি অ্যাড করব কিনা, এটা মিনিং এর উপরে ডিপেন্ড করে। কোনো রুলস না ভাই, এটা কোনো রুলস এর বিষয় না, এটা মিনিং এর উপর ডিপেন্ড করে। আই স দ্য ম্যান হু দে থট ওয়াজ ডেড। হ্যাঁ, আচ্ছা এখন দেখেন, এখন আমি যদি এই ওয়াজটাকে বাদ দিয়ে দিই, ওয়াজটাকে যদি বাদ দিয়ে দেই, বাদ দিয়ে আমি বাক্যটাকে লিখলাম যে আই স দ্য ম্যান হুম দে থট ডেড। আই স দ্য ম্যান হু দে থট ডেড। হুমটা আমি কখন লিখলাম, যখন আমি দেখলাম যে এই ওয়াজ আর নাই, মানে হু এর জন্য আমার পরে কিন্তু একটা ভার্ব লাগবে। থটটা হচ্ছে দে এর ভার্ব,
তো দে এর ভার্ব আছে, কিন্তু এখানে যদি আমি হু লিখতে চাই, পরে আমার এখানে একটা ওয়াজ একটা ভার্ব লাগবে। যখন আমি এই ভার্বটা দিই না, যখন আমি এই ভার্বের ব্যবহারটা করছি না, তখনই আর আমার এখানে হু লেখার সুযোগ নেই, তখনই আমাকে হুম লিখতে হবে। আই স দ্য মেন হুম দে থট ডেড। আমি ওই ব্যক্তিটাকে দেখেছিলাম যাকে তারা মৃত ভেবেছিল। হুম দে থট ডেড, যাকে তারা মৃত ভেবেছিল। তাহলে খেয়াল করতে হবে যে যখন আমি হু লিখছি তখন আমার পরে ভার্ব লাগবে, আর যখন আমার ভার্ব নাই তখনই আমি হু লিখতে পারবো না, তখন আমাকে হুম লিখতে হবে। বিষয়টা সহজ না বলেন তো? এটা নিয়ে আরো কিছুক্ষণ কথা বলি, হ্যাঁ, আরো কিছুক্ষণ একটু বোঝাই, কারোর কাছে এটা একটু জটিল লাগতে পারে। এই বাক্যটা দেখেন যে ডু ইউ নো, তুমি কি জানো, হুম ইউ আর স্পিকিং টু, তুমি কার সাথে কথা বলছো, তুমি কি জানো তুমি কার সাথে কথা বলছো। হুমের পরে আমার ইউ আর স্পিকিং আছে, এটা হচ্ছে ইউ এর ভার্ব, কিন্তু আমি যদি এখানে হু লিখতে চাই, আমার পরে আরেকটা ভার্ব লাগবে, পরে আমার আরেকটা ভার্ব লাগবে। আরেকটা ভার্ব কি আছে? আরেকটা ভার্ব তো নাই, যেহেতু নাই এই জন্য হু লিখতে পারতেছে না, আমাকে কি লিখতে হচ্ছে হুম। ডু ইউ নো হুম ইউ আর স্পিকিং টু, তুমি কি জানো তুমি কার সাথে কথা বলছো, তুমি কি জানো তুমি কার সাথে কথা বলছো। তাহলে আমরা কিভাবে বুঝবো যে আমি আমি হু দিব নাকি হোম দিব? আরেকটা এক্সাম্পল দেখেন, হু আর হোম কোনটা দিব? শি ইজ আ পারসন, শি ইজ আ পারসন হু আই নো ইজ সিনসিয়ার। সিনসিয়ার, তো এখানে শি ইজ আ পারসন হু আই নো ইজ সিনসিয়ার। আমি দেখলাম যে আই নো আছে, আবার পরে আরেকটা ভার্ব আছে। এই আই নোটা হচ্ছে বাড়তি অংশ, যেহেতু আরেকটা ভার্ব আছে তাহলে অবশ্যই কি হবে? হু হবে। আরেকটা ভার্ব থাকলে হু হবে, যদি আরেকটা ভার্ব থাকে হু হবে। যদি আরেকটা ভার্ব না থাকে, যদি আরেকটা ভার্ব না থাকে তখনই আমি হুম লিখবো। যেমন শি ইজ আ পারসন হুম আই নো টু বি সিনসিয়ার। শি ইজ এ পারসন হুম আই নো টু বি সিনসিয়ার। আমি দেখলাম যে আমার আই এর ভার্ব আছে, কিন্তু হু লেখার জন্য যে আরেকটা ভার্ব থাকার কথা ইজ এর মতো, সেটা নাই। যখন নাই তখন আমি হুম লিখবো, তখন আর আমি হু লিখবো না। আমাকে একটু বলেন যে আপনারা বুঝতে পারছেন কিনা। আজকে এই পর্যন্ত থাকবে। আহ আগামী ক্লাসে প্রনাউন ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। ক্লিয়ার কিনা একটু বলেন, বা কোনো সমস্যা আছে কিনা। এগুলো যত রুল বানায় পড়বেন আপনার মনে থাকবে না। আমি কিন্তু রুল বানাচ্ছি না, আমি বিষয়গুলো কিভাবে সলভ করা যায় আমি টেকনিক গুলো দেখাচ্ছি, এবং এই টেকনিক গুলো দিয়ে আপনি এমসিকিউ ট্রাই করলে ইনশাল্লাহ দেখবেন যে বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে। আচ্ছা, সবার ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা, মজা লাগলো ক্লাসটা। ঠিক আছে ভাই, ওকে, হ্যাঁ, তাহলে আজকে শেষ করছি, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ। আহ মুশিউর ভাই বলতেছে টু বি কার ভার্ব। ভাই টু বি তো নন ফাইনাইট ভার্ব, আপনার ফাইনাইট ভার্ব লাগবে।
ঠিক আছে? যদি আপনি হু ইউজ করতে চান পরে আরেকটা ফাইনাইট ভার্ব লাগবে। টু বি তো নন ফাইনাইট ভার্ব। এটা কার ভার্ব এটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে এটা নন ফাইনাইট ভার্ব, আমার ফাইনাইট ভার্ব লাগবে। আমরা তো ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্ব পড়ে আসছি তাই না? ঠিক আছে মাসুর ভাই, এবার হচ্ছে এমসিকিউ গুলো ট্রাই করেন, হ্যাঁ, তাহলে আরো ভালো বুঝতে পারবেন। ওকে, ঠিক আছে, তো ভালো থাকেন, ইনশাল্লাহ আগামী ক্লাসে কথা হচ্ছে। হ্যাঁ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।